বিশ্বে করোনা সংক্রমণের পার হলো 4.5 মাসেরও বেশি সময়। বাংলাদেশে করোনা সংক্রমণের 69তম দিন। এরপরেও আসলে করোনা থেকে মুক্তির কোনো রকম উপায় খুঁজে পাওয়া যাচ্ছে না। বিশ্ব নেতারা একই সঙ্গে চিকিৎসা বিজ্ঞানীরা বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন বটে, কিন্তু এখন পর্যন্ত খুব একটা সুখবর নেই। বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে সুখবর আসছে বটে, তবে গ্রহণযোগ্য চিকিৎসা ব্যবস্থা এখন পর্যন্ত করোনার আবিষ্কার করা যায়নি। এবং যে বিষয়টি এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, করোনা হয়তো কোনো দিনই যাবে না, এর সঙ্গে মানিয়ে নিয়ে সামনের দিনগুলো হয়তো কাটিয়ে যেতে হবে বিশ্ব নেতাদের, পুরো বিশ্বকেই। আসলে এমন বাস্তবতা আপনাদের সবাইকে প্রতিদিনের মতো আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24-এর নিয়মিত আয়োজন নিউজ রুম সংলাপ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি আমি প্লাবন রহমান। সামাজিক দূরত্বের কথা বিবেচনা করে আসলে স্টুডিওতে গেস্ট বিগত বেশ কয়েকদিন ধরেই থাকেন না, সেই বিবেচনায় আমাদের সঙ্গে বিভিন্ন জায়গা থেকে আসলে যুক্ত আছেন অতিথিরা। শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন ঢাকা থেকে নাজমুল আশরাফ, যিনি সিনিয়র সাংবাদিক। আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন ডাক্তার হাসান শাহরিয়ার কবির, যিনি পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগ। আমাদের সঙ্গে কানাডা থেকে যুক্ত আছেন ডাক্তার মোহাম্মদ জামিলুর রহিম, যিনি কানাডায় বাংলাদেশের সাবেক অনারারি কনসাল জেনারেল। আমাদের সঙ্গে সৌদি আরব থেকে যুক্ত আছেন আমাদের দীর্ঘদিনের সহকর্মী আলামিন। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর এই নিয়মিত আয়োজন নিউজ রুম সংলাপ অনুষ্ঠানে। দর্শক, আপনারাও নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। আমাদের ফেসবুক এবং ইউটিউবে চোখ রাখতে পারেন, সেখান থেকে সরাসরি আপনারা এই অনুষ্ঠান দেখতে পাবেন। একই সঙ্গে সেখানকার কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। আমরা পুরো আয়োজনে আপনাদের সঙ্গে চাই, আপনাদের মতামত চাই। আমরা আলোচনায় যেতে চাই, আলোচনা করতে চাই আসলে সামনের বিশ্ব কোন দিকে যাচ্ছে, বাংলাদেশের যে বাস্তবতা তৈরি হচ্ছে, বাংলাদেশ সরকার বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে বটে, সেই জায়গায় আমরা দেখেছি যে বিভিন্নভাবে সিদ্ধান্ত এসেছে বটে, অসমন্বয়হীনতা এসেছে, এবং একই সঙ্গে কৌশল নিয়েও নানা রকম কথাবার্তা হচ্ছে। লকডাউনের পথে যাবে বাংলাদেশ নাকি স্বাভাবিক জীবনে ফিরে যাবে, সেই বিষয়গুলোও বিভিন্নভাবে আসলে আসছে। তো সেই জায়গা থেকে এইসব বিষয়ে আমরা আলাপ আলোচনা করতে চাই। সামনে মানে চ্যালেঞ্জ কী, কৌশল কেমন হওয়া উচিত, যেসব পদক্ষেপ সরকার নিচ্ছে সেগুলো আসলে কতটা যথেষ্ট, এইসব বিষয় নিয়ে আমরা মূলত আলাপ আলোচনা করতে চাই আজকের নিউজ রুম সংলাপে। আমাদের সঙ্গে ঢাকা থেকে আছেন নাজমুল আশরাফ। শুরুতেই আপনাকে দিয়ে শুরু করতে চাই। জি নাজমুল আশরাফ, আপনি নিশ্চয়ই বাংলাদেশের বাস্তবতা একই সঙ্গে বিশ্ব বাস্তবতা পর্যবেক্ষণ করছেন। বড় সুখবর মাঝে মধ্যেই সরকারের পক্ষ থেকে আসছে, খুব ভালো ভালো কিছু সিদ্ধান্ত এসেছে, এবং সেই সিদ্ধান্তের পরেই সমন্বয়হীনতা, দুঃসংবাদও আসছে বাস্তবায়নের পর্যায়ে। প্রধানমন্ত্রীর নগদ সহায়তার বিষয়টি নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। এরই মধ্যে সংশোধিত তালিকা চেয়েছে মন্ত্রণালয়, প্রায় 8 লাখ পরিবারের 8 লাখ মোবাইল নম্বর বাতিল করা হয়েছে সমন্বয়হীনতার কারণে, এবং এই বিষয়টি কি ভুল বলবেন নাকি আপনার অনিয়ম বলবেন, আপনার কাছে একটু জানতে চাই নাজমুল আশরাফ। না, সরকার যে ব্যবস্থাগুলো নিয়েছে সেটি সংক্রমণ প্রতিরোধ করা থেকে শুরু করে লকডাউনের কারণে মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে নানানভাবে সহায়তা করা, বিশেষ করে যারা দিন এনে দিন খায়, মহামারীর কারণে যাদের কাজকর্ম বন্ধ, উপার্জন বন্ধ, তাদের পাশে সরকার শুরু থেকে দাঁড়িয়েছে। এবং আমরা দেখেছি সারা দেশে 64 জেলা, সকল উপজেলায় সরকারের যে প্রশাসন আছে তারা তাদের পাশে দাঁড়িয়েছে এবং নানানভাবে তাদেরকে সহায়তা করার চেষ্টা করেছে। একেবারে গরিব মানুষ যারা, তাদের জন্য নিয়মিত যেসব কর্মসূচি সরকারের সব সময়ের জন্য চালু থাকে, তার সাথে আরো অনেক কিছু যুক্ত হয়েছে। এবং সবশেষ প্রধানমন্ত্রী 12,500 কোটি টাকার যে বরাদ্দ দিয়েছেন হতদরিদ্রদের জন্য, কর্মহীনদের জন্য, খেটে খাওয়া মানুষদের জন্য, সেটি অনেক বড় একটি উদ্যোগ। বাংলাদেশের মতো একটি দেশের সেই সামর্থ্য নাই যে বছর জুড়ে যারা বেকার, যারা কর্মহীন, তাদেরকে খাওয়াবে পড়াবে। কিন্তু এই আমার প্রশ্ন ছিল যে প্রধানমন্ত্রী যেসব সিদ্ধান্ত শুরু থেকে নিয়েছেন সেগুলো অবশ্যই প্রশংসার দাবি রাখে। প্রশ্ন সেটি হচ্ছে যে যেসব তালিকা মাঠ পর্যায় থেকে আসছে সহায়তার জন্য 50 লাখ যে উপকারভোগী, যেসব তালিকা পাঠানো হয়েছে সেই সব তালিকায় মানে একই নাম্বার বারংবার এসেছে, 99 জনের নামের পাশে একজনের মোবাইল নাম্বারও এসেছে। তো সেই জায়গায় 8 লাখ মোবাইল নাম্বার বাতিল করা হয়েছে, এটিকে ভুল বলবেন নাকি দুর্নীতি বা অনিয়ম বলবেন? এতগুলো ঘটনা ভুল হওয়ার কথা না, সেটি নিশ্চয়ই অনিয়ম বা দুর্নীতি। এর আগে আমরা এই ত্রাণ বরাদ্দ নিয়ে অনেক রকমের অনিয়ম দুর্নীতির কথা শুনেছি। ভুক্তভোগী যারা সত্যিকার অর্থে যাদের পাওয়ার কথা, তারা না পেয়ে নানান বিবেচনায়, দলীয় বিবেচনায় দেওয়া হয়েছে, বা এসব ত্রাণ সরবরাহ বিতরণ সাথে যারা জড়িত
একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমরা অনেকের কথা জেনেছি গণমাধ্যমে, যেখানে দুর্নীতি অনিয়ম হয়েছে। এত বড় পরিসরে যখন একটি উদ্যোগ নেওয়া হয়, একটি কাজ করা হয়, তার মধ্যে দুর্নীতি অনিয়ম থাকবে না এটা আমরা ভাবতে পারি না। আমাদের স্বাভাবিকভাবে যেই বাস্তবতা আমরা চলি, যে ধরনের ঘটনা ঘটে, আর যখন এরকম বড় ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয় তখন তার মধ্যে অনিয়ম দুর্নীতি আসবে। তো সেটি 8 লাখ মোবাইল নাম্বারের বিষয়টি কি, মানে আপনার মানে কি মনে হচ্ছে কতটা? না, এটি তো নিঃসন্দেহে অস্বাভাবিক। এটি যেহেতু ধরা গেছে, শনাক্ত করা গেছে, চিহ্নিত করা গেছে, নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে এই সংকটের মধ্যেও যখন অনিয়ম, দুর্নীতি, অন্যায়, অপরাধ হয়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা আমরা সবসময় বলে আসছি, সরকারও বলছে, ব্যবস্থাও নিচ্ছে, কিন্তু এটি থামছে না। তাহলে বুঝতে হবে যাদের মাধ্যমে এই কাজগুলো করা হচ্ছে, যেই প্রক্রিয়ায় করা হচ্ছে, যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব আছেন, তাদের মধ্যেই সমস্যা আছে। সেখানে ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া একটা উপায়, আর পদ্ধতি বা প্রক্রিয়া যেই কারণে এই অনিয়ম দুর্নীতিগুলো হতে পারে, সেটি নিয়ে ভাববারও একটা সুযোগ আছে। তবে অনিয়ম দুর্নীতির ব্যাপার যদি বলেন, বাংলাদেশের মতো দেশে এগুলো হরহামেশাই ঘটে। এখন বড় সেই জায়গায় ব্যবস্থা নেওয়াটা আসলে জরুরি। আমরা আপনার কাছে আবার আসতে চাই, আমরা চট্টগ্রামে যেতে চাই। তার আগে আমাদের সকালে যেসব সংবাদপত্র সাধারণ মানুষের হাতে যাবে সেগুলো একটু দেখে আসতে চাই দর্শক। আমাদের সঙ্গে, আমাদের কাছে আসলে বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ এবং ডেইলি সান আছে, যে তিনটি আসলে বাংলাদেশের অন্যতম প্রধান গণমাধ্যম সংবাদপত্র। আমরা বাংলাদেশ প্রতিদিনের দিকে নজর দিতে চাই। নগদ টাকায় 9-6 দেখতে পাচ্ছেন, নগদ টাকায় 9-6। প্রধানমন্ত্রী কার্যালয় কঠোরভাবে মনিটরিং করছে সবকিছু, অনিয়ম পেলেই আসলে ব্যবস্থা। যে বিষয়টি নিয়ে আমরা এতক্ষণ আলাপ করছিলাম, আসলে নাজমুল আশরাফ এই বিষয়ে বলছিলেন। তারপরে একটি বড় খবর, করোনা টেস্টিং ল্যাবেও সাপ্তাহিক ছুটি। রংপুর স্ত্রী ও মেয়েকে হত্যার পর আত্মহত্যা। এর মধ্যেও কিন্তু আমরা দেখছি যে অন্যায়, অবিচার কিন্তু থেমে নেই। এগুলো দিয়ে মোটামুটি বাংলাদেশ প্রতিদিনের প্রধান খবর। রাশিয়া, ইতালি সহ বিভিন্ন দেশে শিথিল হচ্ছে লকডাউন। বাংলাদেশ প্রতিদিন আমরা একটু কালের কণ্ঠের দিকে চোখ বুলাতে চাই। এবার ঋণ নির্ভরতায় বড় ঘাটতি বাজেট। 1,75,000 কোটি টাকা। ব্যাংক থেকে আসবে 72,000 কোটি, সঞ্চয়পত্র থেকে 35,000 কোটি টাকা, বিদেশি উৎস থেকে 75,000 কোটি। প্রথমবারের মতো ভাঙছে ঘাটতির 5% রীতি। আমরা একটু কালের কণ্ঠ দেখছিলাম। করোনার চিকিৎসা, দেশে বাড়ছে সুখবরও। বিভিন্নভাবে আসলে সুখবরও আসছে, যেগুলো খুব বেশি আলোচনায় আসছে না। প্রতিদিন বাড়ছে সুস্থ হওয়ার সংখ্যা। যারা করোনায় আক্রান্ত হয়েছেন সেরকম রোগী কিন্তু সুস্থ হচ্ছেন উল্লেখযোগ্য সংখ্যক। করোনা জয়ীরা ফিরছেন কাজে। গবেষণা, ওষুধ, থেরাপি ও সেবায় অগ্রগতি। প্রধানমন্ত্রীর প্রণোদনার অর্থ, এটিও গুরুত্ব পেয়েছে প্রধান খবরের তালিকায়। এনআইডি ও মোবাইল নম্বর পরীক্ষা করে এই টাকা ছাড় হবে। নতুন তালিকা চেয়েছে, আসলে সংশোধিত তালিকা চেয়েছে মন্ত্রণালয়। এই কালের কণ্ঠের অন্যতম প্রধান খবর। ডেইলি সানের দিকে নজর দেব, বাংলাদেশের অন্যতম প্রধান ইংরেজি দৈনিক। করোনা কার্বস ক্রাইমস, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস ড্রপ বাই 70% স্টাডি। অন্যতম প্রধান খবর, অপরাধ প্রবণতা কমেছে। রিটার্ন অফ বঙ্গবন্ধু সোল, এটিও অন্যতম প্রধান খবর। এগুলো নিয়ে মোটামুটি ডক্টরস ক্লেইম সাকসেস ইন করোনা ট্রিটমেন্ট। প্রতিনিয়ত এরকম খবর আসছে যে করোনা চিকিৎসায় আসলে সফলতা আসছে। এই মোটামুটি আমাদের অন্যতম প্রধান খবর। আমরা একটু আলোচনায় আবারও যেতে চাই। আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে আছেন ডাক্তার হাসান শাহরিয়ার কবির। জি ডাক্তার হাসান শাহরিয়ার কবির, চিকিৎসা ব্যবস্থা নিয়ে শুরু থেকেই অনেক কথাবার্তা হয়েছে। শুরু থেকে একটা বিষয় পরিলক্ষিত হয়েছে যে সরকার নির্ধারিত যে হাসপাতালগুলো, সেই হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হয়েছে এবং নতুন হাসপাতাল, চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে। বেসরকারি হাসপাতালগুলোই আমরা দেখেছি যে অন্যান্য যে রোগী, সেই রোগীরাও চিকিৎসা পাচ্ছে না। একই সঙ্গে করোনা রোগীদের চিকিৎসায়ও খুব বেশি তাদেরকে সম্পৃক্ত করা যায়নি। বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখছেন ডাক্তার হাসান শাহরিয়ার কবির? প্রপার ট্রায়াল সিস্টেম যেটি আমরা এখন বর্তমানে চালু করেছি, বেসরকারি বিশেষ করে বড় বড় হাসপাতাল যেগুলো আছে, যাদের সক্ষমতা আছে, এমনকি সব হাসপাতালগুলোতেই আমরা উই হ্যাভ স্টার্টেড দ্য ট্রায়াল সিস্টেম। অর্থাৎ প্রথমে আসলেই কাউকে ফেরত দেওয়া যাবে না, এবং সেখানে অবশ্যই একটি আইসোলেশন কর্নার থাকতে হবে, যেটি নিচ তলায় প্রেফারেবলি, আর উপরে হলে আলাদা লিফট থাকতে হবে। এই ব্যবস্থাগুলো আমরা বর্তমানে চালু করেছি। শুরুর দিকে কিছুটা অব্যবস্থাপনা ছিল, নির্দেশনার অভাব ছিল। ট্রায়াল সিস্টেম সরকারি হাসপাতালগুলোতেও পুরোদমে চালু ছিল না, কিন্তু
এখন বেসরকারি পর্যায়ে আমরা এটিকে করেছি এবং একসাথে কাজ করার চেষ্টা করছি। প্রথমে আসলেই রোগীটি নির্ণীত হবে যে সে আসলে তার প্রয়োজনটি কি, এবং এই প্রয়োজনটি যদি নির্ণয় করতে হয় ট্রায়ালসের মাধ্যমে এসে সে যদি কোভিড অথবা নন কোভিড প্রমাণিত হওয়া না হওয়া পর্যন্ত will be in the isolation center। ছোট সেই জায়গায় নিশ্চয়ই উন্নতি হচ্ছে। আমি জানতে চাচ্ছিলাম ডাক্তার হাসান শাহরিয়ার কবির, সে জায়গায় বিষয়টি যেটি দাঁড়াচ্ছে যে তথ্যমন্ত্রীর একটি কথা দিয়ে আপনাকে আমি একটু প্রশ্নটা করতে চাই। অস্বাভাবিক টাকা চাইছে বেসরকারি হাসপাতাল, তিনি যেটি বলেছেন যে অনেকগুলো বেসরকারি হাসপাতাল নিজেরাই বন্ধ করে রেখেছে, সেখানে কোনো করোনা ভাইরাস আক্রান্ত রোগী গেলে তাকে সহায়তা দূরের কথা অন্য জায়গায় ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা প্রতিনিয়ত পত্রিকার খবর দেখে তিনি বলেছেন। একই সঙ্গে তিনি যেটি বলেছেন যে সরকারের পক্ষ থেকে একটি হাসপাতালকে 200 বেডের একটি হাসপাতাল চিকিৎসা দেওয়ার জন্য বলা হয়েছিল, সেখানে মাসে 17 কোটি টাকা তারা দাবি করেছে। একই সাথে ডাক্তার নার্সদের থাকা খাওয়ার টাকাও তারা দাবি করেছে। মানে এই যে বেসরকারি হাসপাতালগুলোর যে মানে অসহযোগিতার মনোভাব, মানে হাসপাতালগুলোকে যদি সম্পৃক্ত করা যেত তাহলে চিকিৎসা ব্যবস্থা আরেকটু উন্নতি হতো কিনা? অবশ্যই এটির ব্যাপারে আমি যেহেতু চট্টগ্রামের বিভাগীয় পরিচালক, আমি সামগ্রিকভাবে পরে আসছি। চট্টগ্রামে আমরা যেটা করেছি আপনাকে একটু শেয়ার করতে চাই, সেটি হচ্ছে আমরা তাদের সাথে বসেছি। তারা প্রথমে অসহযোগিতামূলক মনোভাব দেখিয়েছিল, কিন্তু বর্তমানে তারা সেটি করছে না। আপনি জানেন যে হলি ক্রিসেন্ট হাসপাতাল আমরা চট্টগ্রামে আজকেই সেই অর্ডারটি এসছে, যেটি আমরা চালাবো, কিন্তু যেটি পতিত অবস্থায় ছিল, অর্থাৎ যেখানে গত 2 বছর কোনো রোগী ছিল না, সেরকম একটি 100 বেডেড হসপিটাল দে হ্যাভ প্রিপেয়ার্ড ইট ফর দ্য কোভিড পেশেন্টস, অর্থাৎ আইসিইউ ফ্যাসিলিটিস সহ। এটি অনেকটা বলতে পারেন যে তাদেরকে যাতে আমরা ক্ষতিগ্রস্ত না করি বা রিকুইজিশন না করি সেই ধরনের একটি ব্যবস্থা ছিল, অনেকটা এমইউ মাধ্যমে। এখন আমরা যেটা করছি, আমাদের যেহেতু বেডের দরকার, আইসিইউ দরকার, অক্সিজেন সাপোর্টের দরকার, সেটি আমরা আমাদের জনবল দিয়ে, আপনি জানেন যে সদাশয় সরকার 2000 নতুন ডাক্তার নিয়েছে, সেই হিসাবে চট্টগ্রামের উদাহরণটা টানছি আমরা 72 জন নতুন ডাক্তার পেয়েছি। আমরা কিন্তু কোভিড হসপিটালগুলোতে সুবিন্যস্ত ভাবে এইটি বেসরকারি সহযোগিতায় সরকারি পৃষ্ঠপোষকতায় আমরা কিন্তু একটি 100 বেডেড হসপিটাল চালু করেছি, যেটা 20 তারিখ থেকে আগামী 20 তারিখ থেকে উইল বি অপারেটিং, এন্ড দিস উইল প্রোভাইড অল কাইন্ডস অফ ফ্যাসিলিটিস। একই সাথে আমরা বড় হাসপাতাল যেগুলো আছে সেগুলোকে নির্দেশনা দিয়েছি যে একটি নির্দিষ্ট হারে, অর্থাৎ একটা বসে একটা রেট ঠিক করা হয়েছে কোভিড পেশেন্ট গুলোর ক্ষেত্রে, যাতে করে তারা সেই ফ্যাসিলিটিস গুলো, ডায়ালাইসিস থেকে শুরু করে অন্যান্য ফ্যাসিলিটিস গুলো দিতে পারে। সেই জায়গায় কতটা যথেষ্ট বলবে, যতটা মানে সরকারের পক্ষ থেকে করা হচ্ছে চিকিৎসা ব্যবস্থার জায়গাটা নিশ্চয়ই চেষ্টা হচ্ছে, কিন্তু সেটা আমরা এর মধ্যেও খবর বিভিন্ন গণমাধ্যমের পাতায় যেটি আসছে, টেলিভিশনে আসছে যে রোগীরা বিভিন্ন হাসপাতালে গিয়ে ফেরত আসছে, চিকিৎসা পাচ্ছেন না, অনেক করোনা রোগী উপসর্গ নিয়ে ঘুরছেন, তারা এখন পর্যন্ত আপনার টেস্ট করাতে পারছেন না। কতটা যথেষ্ট বলবেন চিকিৎসা ব্যবস্থার জায়গাটায়? চট্টগ্রামের ব্যবস্থাপত্র একটু জানতে চাই আপনার কাছ থেকে। চট্টগ্রামের ব্যবস্থাটি একটি জায়গায় আমরা এখনো অসম্পূর্ণ রয়েছে। আপনাকে আমি একটু বলতে চাই, চট্টগ্রামে মাত্র একটি সেন্টার ছিল বিআইটিআইডি, বর্তমানে শহরের উপরে 3টি সেন্টার, ইনক্লুডিং দ্য ভেটেরিনারি ইউনিভার্সিটি, তাদের 2টো মেশিন, এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের 2টো মেশিন, বিআইটিআইডি 2টো মেশিন। একসাথে আমরা প্রতিদিন চট্টগ্রাম শহরে 600টি নমুনা পরীক্ষা করতে পারছি, যেটি গত 2 সপ্তাহ আগেও ছিল 150। তাহলে আমরা এই জায়গায় একটা সক্ষমতা অর্জন করেছি। তবে কিছু কিছু জায়গায় সমস্যা আছে। এখনো একজন রোগী জানেন না যে ওয়্যার টু গো এন্ড ওয়্যার টু গিভ হিজ স্যাম্পল। এই ব্যাপারগুলো, অর্থাৎ আমরা ঢাকায় যেটি করার চেষ্টা করা হচ্ছে সেই আদলে ব্র্যাকের সহযোগিতায় এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহায়তায় আমরা কিছু বুথ নির্মাণ করার চেষ্টা করছি, যে এই বুথগুলোর মাধ্যমে তারা সেফলি এটা দিতে পারবে। অথবা ঢাকায়ও করা হয়েছে, আপনারা জানেন, যদিও তারা অনেক বেশি পয়সা নিচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে 5,500, কোনো কোনো ক্ষেত্রে 2,000 টাকা স্যাম্পল কালেকশনের ক্ষেত্রে বড় বড় কিছু হাসপাতালকে দেয়া হয়েছে। আমি আপনারা জানেন সবই এর ব্যাপারে। তো সেই রকম ক্ষেত্রে যদি সরকার রাজি থাকেন, আমরা চট্টগ্রামের কিছু ব্যাপারেও আমরা কয়েকটি হাসপাতালের ক্ষেত্রে সম্পৃক্ত করতে চান, সহজেই তারা যাতে স্যাম্পলটা দিতে পারেন। এই বিষয়টির প্রতিবন্ধকতা আমরা এখনো আসলে কাটিয়ে উঠতে পারিনি। আসবো ডাক্তার হাসান শাহরিয়ার, আমরা আসবো আপনার কাছে আবারও। আমরা একটু যেতে চাই, আমাদের সঙ্গে কানাডা থেকে যুক্ত আছেন ডাক্তার মোহাম্মদ জামিলুর রহিম, যিনি কানাডায় বাংলাদেশের সাবেক অনারারি কনসাল জেনারেল। জি ডাক্তার মোহাম্মদ জামিলুর রহিম, কানাডায় এরই মধ্যে আমরা যেটা দেখেছি যে কানাডায় অবস্থা বেশ খারাপ। মানে শুরুর দিকে অনেক ভালো ভালো পদক্ষেপ, 1 মাস পুরোপুরি লকডাউন ছিল এবং
জাস্টিন ট্রুডো সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়ে খাবার দাবার প্রয়োজনীয় সবকিছু পৌঁছে দেওয়ার কথা বলেছিলেন। বেশ কড়াভাবে সেটি মানাও হয়েছিল, কিন্তু তারপরেও বেশ খারাপ অবস্থা। কানাডার তথ্য দিতে চাই, কানাডায় এখন পর্যন্ত ৭৫,০০৪ জন করোনা আক্রান্ত এবং মারা গেছেন কানাডাতে ৫,৫৯৫ জন। সব মিলিয়ে কানাডার বাস্তবতা একটু জানতে চাই, মানে আর কি করলে মানে করোনাকে ঠেকানো যেত মনে হয় আপনার কাছে, একটু জানতে চাই। ধন্যবাদ নিউজ 24 কে আমাকে সংযুক্ত করার জন্য। জি, আপনাকে ধন্যবাদ যে আপনি বলেছেন। জি না, দ্যাটস ওকে। আপনি ঠিকই বলেছেন। আসলে কানাডা ওয়াজ ওয়ান অফ দ্য ভেরি ফার্স্ট কান্ট্রি যেখানে খুব স্ট্রিক্টলি প্রত্যেকটা মেজার আসলে ইউজ করা হয়েছে। আপনি যদি আসলে নর্থ আমেরিকার কথা চিন্তা করেন বা আমাদের প্রতিবেশী দেশের কথা চিন্তা করেন, সেই তুলনায় কিন্তু আমরা অনেক ভালো আছি কানাডায়। একটা বড় বেনিফিট হচ্ছে যে আমাদের এখানকার খুব scatteredly populated, in fact. This is the second largest country, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ, কিন্তু লোক সংখ্যা আসলে আমরা 4.25 কোটি মাত্র। এবং আপনি জানেন যে কয়েকটা ক্লাস্টার এরিয়া ছাড়া, লাইক টরন্টো, মন্ট্রিয়েল এন্ড ভ্যানকুভার ছাড়া অন্য জায়গায় আসলে এত ঘনবসতি নাই। এবং সে কারণেই আমাদের 3টা জায়গা আসলে খুব এফেক্টেড হয়েছে। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে মন্ট্রিয়াল বা কুইবেক, 2 নম্বর হচ্ছে টরন্টো এন্ড অন্টারিও, মানে যেখানে আপনার বেশিরভাগ বাংলাদেশি থাকে, তারপর আসলে ক্যালগেরি, তারপরে ভ্যানকুভার, মেইন সিটিগুলো এফেক্টেড হয়েছে। আজকে এখন পর্যন্ত যে ৭৫,৭৭০ জনের মতো আমাদের পজিটিভ কেসেস। এখন কানাডাতে একটা জিনিস হচ্ছে যে আমাদের আসলে টেস্ট সংখ্যা বাড়ানো হচ্ছে খুব ড্রাস্টিক্যালি। বাংলাদেশে আমি যেটা দেখলাম যে আমাদের একটাই প্রবলেম যে আমরা টেস্ট করতে পারছি না, মানে অন অ্যান অ্যাভারেজ 5 বা 6,000 হচ্ছে বোধহয় এখন। আর কানাডাতে জি আমাদের যেখানে আমাদের আসলে বাংলাদেশের যদি আপনি পপুলেশন চিন্তা করেন তাহলে প্রতিদিনের টেস্ট আসলে 50,000-এর উপরে হওয়া উচিত, যেখানে কানাডাতে আসলে এক একটা প্রভিন্সই হচ্ছে 20,000 টেস্ট পার ডে টার্গেট। সেটাও প্রভিন্সগুলো আসলে 17-18,000 কাছাকাছি আছে। অনেক সময় টার্গেট ফিল আপ করতে পারছে, অনেক সময় আসলে ফিল করতে পারছে না। কানাডার যেটা মানে আপনি যেটা বললেন যে কানাডা আসলে যেই মেজার গুলো নিয়েছে একদম প্রথম দিন থেকে, সেগুলো খুব, আর যেহেতু এখানকার লোকজন খুব আপনার ল অবিডিয়েন্ট, তারা আসলে সবগুলোই ফলো করছে। কিন্তু কানাডাতে প্রায় 60,000 কানাডিয়ান যারা আসলে বিভিন্ন দেশে আটকে পড়েছিল, ধরেন চায়নাতে ছিল, অথবা ইভেন বাংলাদেশ থেকেও প্রচুর লোক আসলে কানাডা রিপ্যাট্রিয়েট করেছে। এইটা যেহেতু আমাদের লকডাউন ঠিকই ছিল, কিন্তু যেহেতু প্রায় 60,000 পিপল কানাডা বিভিন্ন দেশ থেকে তাদের সিটিজেন অথবা পার্মানেন্ট রেসিডেন্টদেরকে তারা আসলে চার্টার ফ্লাইটে করে তারা আবার কানাডাতে নিয়ে এসছে, সেইটা একটা বিরাট একটা আসলে ভূমিকা পালন করেছে যে এই কমিউনিটি ইনফেকশনটা আসলে ওইভাবে রোধ করা যায়নি। আর আরেকটা জিনিস খুব পার্টিকুলারলি আমাদের দেশে খুব ভালো হয়, সেটা হচ্ছে কন্ট্যাক্ট ট্রেসিং। মানে পাবলিক হেলথ ডিপার্টমেন্ট যেভাবে কন্ট্যাক্ট ট্রেস করে, আমাদের বাংলাদেশের সাথে এটা বিরাট একটা আমার মনে হয় যে ডিফারেন্ট। আমাদের দেশে, বাংলাদেশে আসলে ওই ধরনের কোনো মেথোডোলজি কাজ করছে না, তাই না? আমাদের যারা বাইরে থেকে এসছে আমরা ওইভাবে তাদের কন্ট্যাক্ট ট্রেসটা করতে পারি, সক্ষমতা হয়তো বাংলাদেশের নেই আমাদের। কিন্তু প্রথম দিকে ছিল, ধরেন আমরা যেভাবে ইতালি থেকে এসছে আমরা ঠিক মতো কোয়ারেন্টাইন করতে পারিনি, চায়না থেকে যারা স্টুডেন্ট আসছে আমরা কোয়ারেন্টাইন করেছি, এখন যারা এসছে তাদের কোয়ারেন্টাইন করতে পারিনি। এই তাদেরও একটা লজিক আছে, কেন যেই জায়গা আপনি করেছেন তাদের জন্য, তারা আসলে ওইখানে সুস্থ থাকার বদলে অসুস্থ হয়ে যাওয়ারই সম্ভাবনা বেশি ছিল। তো এই জিনিসগুলো আসলে আমাদের নজরে আনতে হবে। আর কানাডাতে এখন পর্যন্ত যেটা হচ্ছে যে আমরা আসলে কার্ভ ইজ অলমোস্ট ফ্ল্যাটেন এক্সেপ্ট কুইবেকে যেটা বলা ছিল যে তারা লকডাউন উঠিয়ে দিবে, কিন্তু তারা যেহেতু এখানে এখনো মৃত্যুর সংখ্যা ওইভাবে কমছে না এবং প্রতিদিন কেসের সংখ্যা প্রায় 1,000-এর মতো শুধু কুইবেক প্রভিন্সেই হচ্ছে এখন পর্যন্ত, তো তারা এটা শিফট করেছে লকডাউন, যেটা একটা বিরাট ডিফারেন্স আমাদের দেশের সাথে। যে আমি প্রত্যেকটা কথাতে আসলে বাংলাদেশকে নিয়ে আসি এই কারণে যে আমরা বাইরে থাকলেও বাংলাদেশ আমাদের মাথায় থাকে। আসবো আপনার কাছে, আবার আসবো এই বিষয় নিয়ে আরো জানতে চাইবো আপনার কাছে নিশ্চয়ই। আমরা আমাদের সঙ্গে সৌদি আরব থেকে আছেন আলামিন, আপনার কাছে একটু জানতে চাই যে প্রবাসীদের আসলে কি অবস্থায় প্রবাসীরা আছে, এবং প্রতিনিয়ত আমরা যারা প্রবাসে আছেন তাদের আক্রান্ত হওয়ার খবর শুনছি, মৃত্যুর খবর শুনছি। সেই জায়গায় সৌদি আরবের অবস্থা একটু জানতে চাই। এর মধ্যে যেটা জানতে পেরেছে সৌদি আরবের 7,000 বাংলাদেশির আসলে আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। সব মিলিয়ে একটু প্রবাসী বাংলাদেশিদের সৌদি আরবের বাস্তবতা জানাবেন একটু আলামিন। ধন্যবাদ আপনাকে। আসলে শুরুতেই সৌদি আরব সম্পর্কে আপনার তথ্য, সেটা হচ্ছে যে
সৌদি আরব কিন্তু আক্রান্তের দিক থেকে এবং মৃত্যুর দিক থেকে কিন্তু অন্যান্য দেশের চাইতে খুব বেশি মহামারী আকার ধারণ করেছে এমনটি নয়। কারণ আপনাকে যদি বলি যে এই পর্যন্ত প্রায় 6 লক্ষ মানুষের মাঝে করোনার পরীক্ষা চালানো হয়েছে, এর মধ্যে 50,000-এর মতো মানুষ আক্রান্ত বলে তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে তারা জানিয়েছে। তো এর মধ্যে মৃত্যুর হার কিন্তু মাত্র 302 জন আজকে পর্যন্ত মারা গেছেন। তো এই দিক থেকে কিন্তু সৌদি সরকার অনেকটাই সফল। তাছাড়া প্রতিদিন এখন থেকে প্রতিদিন রেকর্ড সংখ্যক মানুষ কিন্তু করোনা আক্রান্ত হচ্ছে। আজকেও প্রায় 3,000-এর মতো মানুষ নতুন করে করোনা আক্রান্ত হচ্ছে। সবচেয়ে বেশি আতঙ্কের খবর হচ্ছে যে মৃত্যুবরণ করেছে 302 জন, এর মধ্যে বলতে গেলে 1/3 কিন্তু বাংলাদেশি। তাছাড়া মোট 50,000-এর মধ্যে 7,000 বাংলাদেশি আক্রান্ত হয়েছেন, এটাও কিন্তু একটি সিগনিফিকেন্ট একটি সংখ্যা। তো যারা আছেন তারা কিন্তু বলছেন যে বাংলাদেশিরা আক্রান্ত হওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে, এর মধ্যে সচেতনতা বোধের অভাব রয়েছে। তাছাড়া তাদের যে থাকা খাওয়ার যে ব্যবস্থা সেইখানেও যথেষ্ট ঘাটতি রয়েছে, যে এই করোনা থেকে বেঁচে থাকার জন্য যেভাবে থাকা দরকার, যেভাবে কাজকর্ম করা দরকার সেই সুযোগ তারা পাচ্ছেন না। তারপরেও কিন্তু সৌদি সরকার এখন যেটি বলছে যে তারা কিন্তু ব্যাপক হারে পরীক্ষা চালাচ্ছে এবং আক্রান্ত আগে একটা সময় ছিল যে কেউ যদি করোনা আক্রান্ত হওয়ার বা উপসর্গ নিয়ে কেউ যদি ফোন দিত 937-এ হটলাইন নাম্বার, তাহলে সাথে সাথে কিন্তু তাকে এসে নিয়ে যেত এবং তার জন্য যথেষ্ট ব্যবস্থা নিত। কিন্তু আমরা গত কয়েকদিন যাবত অনেক তথ্য পাচ্ছি, অনেকে বলছে যে তারা উপসর্গ নিয়ে বারবার কল দিচ্ছে কিন্তু তাদেরকে আসলে ওইভাবে তাদের কলের রেসপন্স করছে না। আবার অনেকে যাচ্ছেন নিজ ইচ্ছা থেকে পরীক্ষা করার জন্য, কিন্তু সেই সুযোগটাও তারা পাচ্ছেন না, কারণ এত পরিমাণ মানুষ পরীক্ষার জন্য আগ্রহী হয়ে উঠছেন বা উপসর্গ দেখা দিচ্ছে যে সৌদি সরকার আসলে হিমশিম খাচ্ছে যে কিভাবে পরীক্ষা। একটা সময় ছিল শুধু সরকারি হসপিটালগুলোতে এই পরীক্ষাটা করা হতো, এখন কিন্তু বেশ কিছু বেসরকারি হসপিটালে কিন্তু এই পরীক্ষা শুরু হয়েছে, কিন্তু তাতেও কিন্তু যথেষ্ট পরিমাণ কাজ হচ্ছে না, কারণ অনেকেই বলছে যে তারা ইচ্ছা করছেন পরীক্ষা করে জানার জন্য। আর অনেকেই আছেন যারা বলছেন যে কোনরা পজিটিভ হয়েছে কিন্তু তাকে আলাদা থাকার জন্য বলছে। তাদের পক্ষ থেকে সৌদি স্বাস্থ্য সব জায়গায় আসলে সব দেশই অনেক বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে, সৌদি আরবে তার বাইরে নয়। সতর্ক থাকবেন। আমরা আসবো আপনার কাছে আবারও, আমরা আবারও ঢাকায় ফিরতে চাই। তার আগে আমরা একটু তথ্যপত্র দেখে আসতে চাই, আমার হাতে থাকা তথ্যপত্র বাংলাদেশের বাস্তবতা একটু দেখে আসবো। জি, বাংলাদেশের যে বাস্তবতা আমরা একটু যে ওয়ার্ল্ডোমিটার, সেখানে বাংলাদেশের যে বাস্তবতা তুলে ধরা হয়েছে সেটি একটু দর্শক দেখাতে চাই আপনাদেরকে। বাংলাদেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 20,995 জন, তার মধ্যে মারা গেছে 314 জন, এর মধ্যে সুস্থ হয়েছেন 4,117 জন এবং প্রতিদিনই একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষ কিন্তু আক্রান্ত হওয়া মানুষ কিন্তু সুস্থ হয়ে ফিরছেন। একটা বড় সুখবরের জায়গা। একটু জাস্ট গ্রাফটা দেখাতে চাই। বাংলাদেশের যে ঊর্ধ্বগতি, প্রতিদিনই আমরা নতুন নতুন আক্রান্তের খবর দেখতে পাচ্ছি, একই সঙ্গে মৃত্যুর মিছিলে নতুন নতুন নাম যোগ হচ্ছে। বাংলাদেশের যে ট্রেন্ড সেটি একটু দেখাতে চাই দর্শক। দেখতে পাচ্ছেন যে এপ্রিলের 11 তারিখের পর থেকে আসলে বেশ ঊর্ধ্বগতি আক্রান্তের দিক থেকে, এবং প্রতিদিনই আমরা এখন যেটি লক্ষ্য করছি যে প্রতিনিয়তই আক্রান্তের সংখ্যা অনেক বেশি করে বাড়ছে। আজও 930 জন, গত 24 ঘন্টায় 930 জন বাংলাদেশে আক্রান্ত হয়েছে, মারা গেছেন 16 জন। বেশ দুঃসংবাদ বাংলাদেশের জন্য। সামনে নিশ্চয়ই আমরা এর থেকে ঊর্ধ্বগতি দেখতে চাই না। আমরা একটু বিশ্ব পরিস্থিতি দেখে আসবো। সব মিলিয়ে বাইরের যে অবস্থা, প্রতিনিয়তই আসলে শুরু থেকেই আমরা লক্ষ্য করেছি যে একেবারে 4.5 মাস পার হয়ে গেল করোনা সংক্রমণের সারা বিশ্বে, এবং পুরো পৃথিবী জুড়ে আসলে আক্রান্তরা রয়েছেন। দেখতে পাচ্ছেন 46,82,041 জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত এই মুহূর্তে, এবং তার মধ্যে মৃত্যুবরণ করেছেন 3,10,651 জন। তারা আসলে করোনা যুদ্ধে টিকে থাকতে পারেননি, মারা গেলেন। এবং 17,90,568 জন মানুষ করোনা যুদ্ধে জিতে স্বাভাবিক জীবনে ফিরেছেন। আমরা একটু বিভিন্ন দেশের দিকে নজর দিতে চাই। বরাবরের মতোই যুক্তরাষ্ট্রে আসলে তালিকার 1 নম্বরে। 14,94,073 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। তার মধ্যে মারা গেছে 88,965 জন, একেবারেই 1 লাখের কাছাকাছি। খুবই খারাপ অবস্থা। এবং আমরা দেখতে পাচ্ছি যুক্তরাজ্যের অবস্থাও বেশ খারাপ। 2,40,161 জন করোনায় আক্রান্ত, তার মধ্যে মারা গেছে 34,466 জন। গত 24 ঘন্টায় 468 জন নতুন করে মৃত্যুর তালিকায় নাম লিখিয়েছেন। আমরা কানাডার কথা আরেকটু বলতে চাই, আমাদের সঙ্গে যেহেতু একজন আছেন। কানাডায় 75,004 জন আক্রান্ত সব মিলিয়ে, এবং 5,595 জন মৃত্যুবরণ করেছেন। এই মোটামুটি আসলে বিশ্ব পরিস্থিতি। জি, আমরা আবার একটু ঢাকায় ফিরতে চাই। আমাদের সঙ্গে আছেন নাজমুল আশরাফ।
জি নাজমুল আশরাফ, আপনার কাছে একটু জানতে চাই, সরকারের যে পদক্ষেপগুলো শুরু থেকে দেখছেন এবং একদিকে আপনার দোকানপাট খুলছে, দাবি উঠছে বিভিন্ন দিক থেকে গণপরিবহন চালু করার সুপারিশ আসছে, ঢাকার চিত্র যদি আপনি দেখেন, ঢাকায় এখন গণপরিবহন বাদে অন্যান্য জায়গায় কিন্তু অনেকটা আগের মতো অবস্থা তৈরি হচ্ছে, যতজন মানুষ ঢাকায় আছেন, যদিও বেশিরভাগ মানুষ ঢাকায় নেই, গ্রামেই। এবং এর মধ্যে আপনার আক্রান্ত এবং মৃত্যুর মিছিলেও বেশ ঊর্ধ্বগতি। সব মিলিয়ে বাংলাদেশের কৌশল করোনা মোকাবেলায় আপনার কাছে কি মনে হচ্ছে, নাজমুল আশরাফ? জি, বাংলাদেশ প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে ৭০তম দিন পার করলো। জি। এই ৭০ দিনে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা, বাংলাদেশে মৃতের সংখ্যা এবং মৃত্যুর হার যদি আমরা হিসাব করি, তাহলে সবচেয়ে বেশি আক্রান্ত এই মুহূর্তে আমেরিকা, এর আগে ছিল চায়না, এক সময় ছিল ইটালি, তারপরে স্পেন। এই সব দেশগুলোর প্রথম ৭০ দিনের রেকর্ডের সাথে তুলনা করলে বাংলাদেশের অবস্থা ভালো, যদি আপনি এই সংখ্যাতাত্ত্বিক বিচার করেন। যদিও আমাদের সবচেয়ে কাছের দেশ ভারতের তুলনায় আমরা পিছিয়ে আছি এই সংখ্যাগুলোর তুলনায়। জি নাজমুল আশরাফ, সেই জায়গায় একটা প্রশ্ন করতেই চাই, সেই জায়গায় একটা অভিযোগ শুরু থেকে যে আমরা পর্যাপ্ত পরীক্ষা করতে পারছি কিনা। অন্যান্য দেশের যে উদাহরণ দিলেন তারা কিন্তু অনেক বেশি পর্যাপ্ত পরীক্ষা করেছে। জি জি জি, আমি সেই জায়গায় আসছি যে আমাদের এই সংখ্যা এবং অন্যান্য দেশের সাথে ৭০ দিনের তুলনা করে আমরা স্বস্তি নিতে পারি, যেটি সরকার বা এখন যারা দায়িত্বে আছেন তারা স্বস্তি হিসেবে নিচ্ছেন। কিন্তু এই সংখ্যাটাই কি সঠিক সংখ্যা কিনা, এটাই কি সব কিনা, প্রশ্ন সেখানে। আমরা কতজন প্রতিদিন পরীক্ষা করতে পারছি? আজকে শুনলাম স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে দিনে ১০,০০০-এর একটা লক্ষ্য তারা নিয়েছেন। কানাডার যিনি আছেন ডক্টর, তিনি বলছিলেন যে বাংলাদেশের মতো দেশের জন্য প্রতিদিন কি পরিমাণ লোক পরীক্ষা করা দরকার, সেই হিসাবে আমরা যথেষ্ট কম পরীক্ষা করছি। তার মানে পরীক্ষা যদি আরো বেশি হারে করা যায়, আমাদের জনসংখ্যা অনুপাতে পরীক্ষার দৈনিক হার যদি আপনার মানসম্মত হয়, তাহলে দেখা যাবে কি যে আক্রান্ত সংখ্যা অনেক বেশি। কিন্তু এই আক্রান্ত এবং মৃতের সংখ্যা ৭০ দিনে অন্য দেশের চেয়ে কম, এটি একটি ইতিবাচক চিত্র আপনি দাঁড় করাতে পারেন। তার বিপরীতে প্রথম কথা হচ্ছে যে আমরা সেই হারে পরীক্ষা করাতে পারছি না, যার কারণে আমরা আক্রান্তের হার জানতে পারছি না। তো আমরা এই ৭০ দিনের মাথায় এসে বা তারও আগে ইনফ্যাক্ট ২ মাসের পরেই আমরা যেভাবে সবকিছু খুলে দিলাম, চালু করে ফেললাম। আপনি বলছিলেন যে ঢাকার চিত্র, আজকে সব টেলিভিশনে যে খবর আমরা দেখলাম, ঢাকার প্রত্যেকটা এলাকার হাট বাজার থেকে শুরু করে শপিং মল, ঈদের কেনাকাটা একেবারে স্বাভাবিক অবস্থায় চলে এসেছে। আমরা এখনো ঊর্ধ্বমুখী, এখনো আক্রান্ত মৃতের হার আমাদের বাড়ছে, আমাদের ঝুঁকি এখনো যথেষ্ট পরিমাণে আছে। সেই অবস্থায় যখন আমরা স্বাভাবিক করে দিচ্ছি, তারপরে কি হারে আমাদের আক্রান্ত মৃতের হার বাড়বে, সেটি একটি বড় আশঙ্কার ব্যাপার, যেটি বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের বিশেষজ্ঞরা তো বলছেনই, এবং বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশেষজ্ঞ, তারা যা বলছেন, তাতে করে আমরা অনেক বড় ঝুঁকিতে আছি। এই মুহূর্তে সবকিছু স্বাভাবিক করে দেওয়ার কারণে, যখন কড়াকড়ি ছিল তখনই অনেকে অনেক কিছু মানে নেই, এখন শিথিল করে দেওয়ার কারণে মানুষ তো আরো বেশি হারে মানবে না। এবং যেই চিত্র আমরা এখন ঢাকা শহরে দেখছি, সবচেয়ে বেশি আক্রান্ত, সবচেয়ে বেশি খারাপ অবস্থা ঢাকার, আর সেখানে যদি স্বাভাবিক অবস্থা চলে আসে, মানুষের হাট বাজারের সমাগম বাড়তে থাকে, মানুষ এটাকে স্বাভাবিক মনে করে সেইভাবে জীবনযাপন করা শুরু করে, তারপরে যে বাস্তবতা তৈরি হবে, তখন এই সংখ্যা হিসাব দিয়ে আপনি এই শিথিলতাকে কোনোভাবে আর যৌক্তিকতা প্রমাণ করতে পারবেন না। সেই জায়গায় আবার একটু আপনার কাছে আসবো। আমি একটু আবার আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যিনি আছেন তার কাছে একটু যেতে চাই, ডাক্তার হাসান শাহরিয়ার কবির। আপনি নিশ্চয়ই নাজমুল আশরাফের কথা শুনছিলেন, মানে যখন এই বাস্তবতা, তখন অনেকটা স্বাভাবিক হওয়ার পথে দেশ, যদিও সরকার শুরু থেকেই সাধারণ ছুটি বাড়িয়েছে, একরকম অঘোষিত লকডাউন বাংলাদেশে। এখন আর কি করার, ডাক্তার হিসেবে কি বলবেন? জি, আসলে লাইফ ভার্সেস লাইভলিহুড, এই বিষয়টির সমন্বয় করতে যে কোথায় যেন একটু তড়িঘড়ি করে ফেলেছি আমরা। এটি আমার চিকিৎসক হিসাবে বা একজন সাধারণ মানুষ হিসেবে বলতে পারেন, একজন নাগরিক হিসেবে আমার মন্তব্য। এই ঝামেলাটা আমরা নাও করতে পারতাম, বিশেষ করে একটু চিন্তা ভাবনা করে এগোতে পারতাম। বিষয়টি ছিল এরকম, আমরা যদি সবাইকে একসাথে খুলে না দিতাম, এখন তো খুলে দিয়েছি, আমাদের বড় বড় চেইন শপের আউটলেট গুলোতে যদি যান, সেগুলোর ব্যাপারেও আমাদের চিন্তা ভাবনা করা উচিত ছিল। যা হোক, বর্তমান পরিস্থিতিতে যেটা করতে হবে সেটি হচ্ছে যে আমরা যেখানে আছি, অর্থাৎ যারা সিটি ডুয়েলার্স, তারা শুধু সেখানেই থাকবেন। এখন যদি আমার চট্টগ্রামের উপজেলা থেকে এসে মার্কেটিং করতে আসেন আমাদের চট্টগ্রাম শহরে, আবার বিভিন্ন জেলা থেকে পার্শ্ববর্তী ফেনী থেকে চট্টগ্রাম শহরে আসেন, যেভাবে মহাসড়ক এবং সড়কগুলো খুলে দেওয়া হয়েছে, একটু ব্রডার হেডলাইনে বললে সেগুলোর দিকে আবার নজর দিতে হবে। এক,
2 নম্বর হচ্ছে যারা কেনাবেচা করেন, যেসব সমিতিগুলো আছে সেগুলোকে আমার মনে হয় 1-2 দিনের মাথায় একটু রাশ টেনে ধরতে হবে, যে তারা হয়তো অনলাইনে আগে সিস্টেম করবে যে কারা কারা কিনবে, তারা সেভাবেই যেতে হবে। আমার ইচ্ছে হলো আমি এখনই দোকানে গেলাম, দাঁড়িয়ে থেকে কিনলাম, আরো 3 ঘন্টা আরেকজনের সাথে দাঁড়িয়ে খুব ঘেঁষাঘেঁষি করে যেন কিছুই হয়নি, জি। এই ভাবটা, এই সচেতনতাটুকু এবং কিছু কিছু ক্ষেত্রে বাধ্যতামূলক সচেতনতার বুঝিয়ে পারা যাক, অথবা কিছু নিয়মতান্ত্রিকতার মধ্যে আমি যেমনটি বললাম সেই নিয়মগুলো যদি একটু ইনফোর্স করা যায় আর একটু ভালো থাকবো বলে আমার আশা। এটি হচ্ছে মোটামুটি দোকানি এবং যারা ক্রেতা এবং বিক্রেতা তাদের উভয় পক্ষকেই আরেকটু সেফটি নেটের আওতায় আনার দরকার আছে বলে আমি মনে করি। আসবো আবার এছাড়া ডাক্তার এই হোসেন সাহেব, অবস্থা আবার আসবো আপনার কাছে। আমরা একটু আবারও যেতে চাই, আমাদের সঙ্গে কানাডা থেকে আছেন ডাক্তার মোহাম্মদ জামিলুর রহিম। জি ডাক্তার জামিলুর রহিম, আমার জানতে চাইবো যে মানে কানাডার চিকিৎসা ব্যবস্থার জায়গাটায় কোন কোন পদ্ধতি অবলম্বন করছে, একটু সেই জায়গায় যদি একটু নজর দেন। 1 আর 2 নম্বর হচ্ছে বাংলাদেশে এরই মধ্যে প্লাজমা সংগ্রহ শুরু হয়েছে, যেটি একরকম সম্ভাবনার আলো অনেকে বলছেন আগামী সপ্তাহে এটি প্রয়োগ হবে করোনা যারা আক্রান্ত সেসব রোগীদের সারিয়ে তোলার উদ্দেশ্যে। কতটা আশাবাদী আমরা হতে পারি, একটু কানাডার অভিজ্ঞতা থেকে বলবেন। জি, আমি ধন্যবাদ আপনাকে। এই ব্যাপারটা আসলে খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু এবং সেন্সিটিভ ইস্যু অ্যাজ ওয়েল, বিকজ কানাডা বা আমেরিকার মতো দেশগুলোতে যেটা হচ্ছে বা উন্নত দেশে যেটা হচ্ছে, আমরা কিন্তু আসলে এখনো সিমটোমেটিক ট্রিটমেন্টের উপর দিয়ে যাচ্ছি। আর যেগুলো নিয়ে আসলে কথাবার্তা হচ্ছে, ধরুন প্লাজমা কনভালসেন্ট থেরাপি বা অথবা আপনি রেমডেসিভির অথবা অ্যান্টিভাইরাল যেসব ড্রাগ আছে, অ্যাভিগান, অথবা এখন আবার নতুন ক্যাবো 6 নিয়েও কথা হচ্ছে দেখলাম। তো এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনার স্টিল আন্ডার ট্রায়াল এগুলো। আর এইসব দেশে যেটা হয় সেটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত একটা ড্রাগ ট্রায়াল বা একটা প্রসিডিওর ট্রায়াল ব্যারিয়ার না পেরিয়ে আসে, কোনোভাবেই সেটার অ্যাপ্রুভাল দেওয়া হয় না আসলে। কিন্তু হসপিটাল সেটিং এ যেটা হয় যে হসপিটাল সেটিং এ কিছু কিছু ট্রায়াল জিনিস ইউজ করা হচ্ছে বা ড্রাগ ইউজ করা হচ্ছে, সেটা কিন্তু কখনোই আমাদের দেশে যেভাবে আমি দেখলাম যে বাজারজাত করার একটা প্রবণতা, যে আজকে বলা হচ্ছে অ্যাভিগান, কিছু কোম্পানিকে লাইসেন্স দিয়ে দেওয়া হলো অ্যাভিগান তৈরি করার জন্য, কালকে বলা হচ্ছে রেমডেসিভির, উইদাউট এনি প্রপার ব্যাকআপ অর প্রপার রিসার্চ। আমাদের দেশে যে জিনিসগুলো করা হচ্ছে এগুলো আসলে আমাদের দেশের জনগণকে আরো হুমকির সম্মুখীন করবে। এইসব দেশে একটা জিনিস হচ্ছে যে আপনার প্রত্যেকটা জিনিসই খুব মনিটরড হয় এবং খুব কেয়ারফুলি এগুলো ইমপ্লিকেটেড হয় বা রোগীর উপরে এক্সপেরিমেন্ট করা হয়। তো সেইটা আমাদের এগুলো সবসময় মাথায় রাখতে হবে। ইনফ্যাক্ট আমাদের এই প্রসঙ্গে আপনি যে আরেকটা আমাকে কথা বললেন সেটাতে আমি যেতে চাই যে আমাদের এখানে অ্যাজ আই সেড এটা পুরোপুরি এখনো সিমটোমেটিক ট্রিটমেন্ট হয়, কারণ আপনি জানেন যে বেসিক্যালি এটা আসলে কোনো ট্রিটমেন্ট নেই। আপনার অক্সিজেন স্যাচুরেশন যদি কমে যায় অক্সিজেন সাপ্লিমেন্ট দেওয়া বা আইসিইউ সাপোর্ট দেওয়া বা ভেন্টিলেশন দেওয়া, এগুলোই আসলে এখন পর্যন্ত চলছে। আর বেশিরভাগ ক্ষেত্রে যেটা হচ্ছে অ্যাজ ইউ নো যে 98% লোকের আসলে কোন রকম ঘরে থেকেই এটা কিওর হয়ে যাওয়ার কথা। তো সেগুলো মানুষ তাদের ওই আইসোলেশন বা কোয়ারেন্টাইন ওই পর্বগুলো মানুষ খুব কেয়ারফুলি আসলে এইসব দেশে করে, সেই কারণে খুব বেশি হসপিটাল মুখোমুখি হতে হয় না। আর আমাদের দেশের যে প্রবলেম আমি আসলে আপনাকে একটু বলতে চাই সেটা হচ্ছে যে আমি এই প্রতিদিনই দেখি আসলে বাইরে থেকে যে আমাদের দেশে কিছু ড্রাগ কোম্পানি তারা যেভাবে আসলে এটাকে প্রিচ করছে এক একটা ড্রাগের ব্যাপারে, আমি এটা বলবো যে ইট ইজ আনফাউন্ডেড এবং এটার আসলে কোন রকম বেসিস নাই সাইন্টিফিক। তো এগুলো নিয়ে আসলে আমাদের সমাজে আরো কিছু আমার মনে হয় যে কিছু ভুল ধারণা বা কিছু রকম কনফিউশন সৃষ্টি করা হচ্ছে, এই ব্যাপারে সতর্ক থাকতে হবে আমাদের অবশ্যই। জি, আর একটু জানতে চাই, মানে প্রবাসী বাংলাদেশে যারা আছেন এরই মধ্যে করোনায় বিদেশে মারা গেছেন সব মিলিয়ে 647 জন বাংলাদেশি, তার মধ্যে গত 48 ঘন্টার কথা যদি বলি কানাডায় আরো 2 জন বাংলাদেশি মারা গেছেন, এবং এই নিয়ে আপনার কানাডাতেই 9 জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন, তার মধ্যে টরন্টোতে মারা গেছেন 8 জন। প্রবাসী বাংলাদেশিরা আসলে কেমন আছেন কানাডাতে? প্রবাসী বাংলাদেশি কানাডাতে ভালো আছে। মানে আমি এগেইন আমরা যেটা করি আসলে আমরা সবসময় তো আসলে আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে তুলনা করি। তো আমেরিকাতে আপনি জানেন যে প্রায় 250-র মতো শুধুমাত্র নিউ ইয়র্কেই মারা গেছে এবং 275-এর মতো টোটাল বাংলাদেশি মারা গেছে। কানাডাতে একটাই কারণে যে এখানে আমাদের সচেতনতা অনেক কথায় বেশি, এবং যেহেতু আসলে সচেতনতার আপনি এক্সাম্পল
আপনি আসলে কাকে এক্সাম্পল হিসেবে মনে করবেন? আপনি যখন দেখবেন যে আমাদের দেশে যারা আসলে নেতৃত্ব দিচ্ছে, ধরেন প্রাইম মিনিস্টার, উনি নিজেই প্রথম দিন থেকে আইসোলেশনে ছিল, ডিউ টু হিজ কোয়ারেন্টাইনে ছিল বেসিক্যালি, ডিউ টু ওনার ওয়াইফ প্রথম দিকেই এফেক্টেড ছিলেন। জি জি তারপরে যেটা হয়েছে যে আমাদের এই যে 8 জন মারা গেছেন আপনি বলছেন, এদের বেশিরভাগই কিন্তু আমাদের কিছু হ্যাবিট আছে বাংলাদেশিদের, যে কারণে আমরা সেটা বেশি ভিক্টিমাইজ এই ব্যাপারগুলোতে, যে আমরা হয়তো একটু আড্ডা দিতে পছন্দ করি, সন্ধ্যার পরে আমরা একসাথে কোথায় বসি। তো আমাদের প্রত্যেকটা জায়গায়, ধরেন ওই সৌদি আরবে যিনি আছেন উনিও জানেন যে আমাদের সন্ধ্যার পরে আসলে সমস্ত শ্রমিক ভাইরা অথবা যারা কাজ করে একসাথে বসে ওরা যেই মেজার গুলো আসলে আমাদের ফলো করা উচিত ছিল, আমরা আসলে টু দা পয়েন্ট সেগুলো করিনি, এই জন্য আমরা অনেক ক্ষেত্রে আমরা সাফার করি। জি ধন্যবাদ। আবার আসবো একেবারে শেষবারের জন্য আবার আসবো আপনার কাছে। আমরা একটু আবার একটু যেতে চাই, আমাদের সহকর্মী আছেন আলামিন, তার কাছে একটু যেতে চাই। জি আলামিন, আপনি শুনছিলেন কানাডার বাস্তবতা। ভিসা জটিলতার বিভিন্ন প্রবাসীরা রয়েছেন, সৌদি আরবে কি ধরনের জটিলতার মধ্যে আছেন এরকম কোনো খবর জানাতে পারেন কিনা? সেই জায়গায় বাংলাদেশ দূতাবাস বা সৌদি সরকার কি বলছে? আলামিন। আসলে সৌদি আরবের বাস্তবতা হচ্ছে, একটা সময় ছিল যে আসলে প্রবাসীরা করোনা নিয়ে ভাবতো, কিন্তু এখন কিন্তু তাদের নিজের জীবিকা এবং তাদের ভবিষ্যৎ কি সেটি নিয়ে কিন্তু ভাবতে শুরু করেছে। কারণ হচ্ছে যে সৌদি আরবের যে পরিস্থিতি বর্তমানে, একদিকে হচ্ছে যে গত 2.5 মাস যাবত কিন্তু কাজ নেই। বিশেষ করে আপনি জানেন যে সৌদি আরবে প্রফেশনাল বাংলাদেশি কিন্তু খুব কম। বাংলাদেশি অধিকাংশ রয়েছে আধা দক্ষ এবং অদক্ষ শ্রমিক, তাদের কিন্তু অনেকের চাকরি হারা হয়ে গেছেন। আবার নতুন ভিসায় বাংলাদেশ থেকে 1 লক্ষের মতো লোক নতুন করে আসার সম্ভাবনা ছিল, সেটিও কিন্তু বাতিল করে দেওয়ার, টাকা ভিসা ফি রিফান্ড করে দেওয়ার একটি ঘোষণা সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় দিয়েছে। এছাড়াও যারা বাংলাদেশে ছিল ইতিপূর্বে ছুটিতে গিয়েছিল ফেরার জন্য, তারাও কিন্তু এক ধরনের অনিশ্চয়তার মধ্যে আছে। তাছাড়া এইখান থেকে যারা যাওয়ার জন্য চিন্তা করছে, তারা গেলে আবার ফিরতে পারবেন কিনা। তাছাড়া এইখান থেকেও কিন্তু সৌদি সরকার কিন্তু নানা রকম পদক্ষেপ নিচ্ছে। কারণ আপনি জানেন যে সৌদি আরব কিন্তু অর্থনৈতিকভাবে অনেকটাই বিপর্যস্ত অবস্থায় বর্তমানে তারা সময় পার করছে। সেই ক্ষেত্রে তারা কিন্তু বিভিন্ন বড় বড় কোম্পানি রয়েছে, সেগুলোকে এক ধরনের নির্দেশনা দিয়েছে। বিশেষ করে সৌদি সরকারের বড় বড় যে প্রকল্প, মেগা প্রকল্পগুলোর কাজ কিন্তু স্থগিত করার একটি সিদ্ধান্ত তারা নিতে যাচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু শ্রমবাজারে কিন্তু বড় ধরনের একটা ধাক্কা আসতে পারে। সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কিন্তু বাংলাদেশি শ্রমিকরা, কারণ এই সমস্ত মেগা প্রজেক্টে কিন্তু বাংলাদেশি শ্রমিকরা সবচেয়ে বেশি ইনভলভ। ধন্যবাদ আলামিন। আমরা একেবারে শেষ করছি, আমরা একটু সবাইকে সুযোগ দিতে চাই। আমাদের সঙ্গে নাজমুল আশরাফ, আপনার কাছে আবার একটু যেতে চাই। নাজমুল আশরাফ, এরই মধ্যে স্বাস্থ্য, আপনি নিশ্চয়ই এর মধ্যে উল্লেখ করেছেন যে আরও মানে এ মাসেই দিনে 10,000 পরীক্ষার পরিকল্পনা। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন আরও 15টা ল্যাব হচ্ছে, 42-এর সঙ্গে আরও 15টা হলে 57টি ল্যাব হবে সারা বাংলাদেশে পরীক্ষার জন্য। 20 লাখের মতো পিপিই সংগ্রহ করা হয়েছে। একটা বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে যারা মানুষকে নিয়ন্ত্রণ করছে, মানে তারা আর কি করতে পারে? কারণ মানুষ অনেক বেশি অসচেতন এবং অনেকটা স্বাভাবিক মতো হয়ে যাচ্ছে, সামনে যেটি অনেক বেশি ঝুঁকি বাড়াচ্ছে। মানে সেই জায়গাটা যাদের নিয়ন্ত্রণের দায়িত্বে যারা আছে, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের লোকজন, তারা আসলে কি করতে পারে? না, করণীয় একটাই, যেটি সারা বিশ্বের সব বিশেষজ্ঞরা একমতের ব্যাপারে, নিশ্চয়ই আমাদের সাথে যারা চিকিৎসক আছেন তারা এই একই কথা বলবে, যে আমাদের সবকিছু খুলে দেওয়া, সচল করার সময় এখনো আসেনি। আমাদের কড়াকড়িত্ব, কঠোরতা আরো কিছুদিন চালিয়ে যাওয়া উচিত, কারণ আমরা সংক্রমণ এখনো ঊর্ধ্বমুখী। আমরা এই 2.5 মাস বা 70 দিন আমরা যে কষ্ট করলাম, সেটি কিন্তু বৃথা যাবে এখনই সবকিছু খুলে দেওয়ার জন্য। আপনার 3 মাইল দূরত্বে গিয়ে আপনি একজনের সাথে দেখা করবেন, কিন্তু 2.5 মাইল গিয়ে যদি আপনি থেমে যান, তাহলে কিন্তু তার সাথে দেখা হবে না, 2.5 মাইল যাওয়াটাই আপনার বৃথা যাবে। তো আমরা যে 70 দিন কষ্ট করলাম, ঘরে থাকলাম, নানান সামাজিক নীতি মানলাম, স্বাস্থ্যবিধি মানলাম, তার কিন্তু সুফল আমরা পাবো না এভাবে ছড়িয়ে দেওয়ার জন্য। আর সরকার চিকিৎসার জন্য, পরীক্ষার জন্য, হাসপাতালের জন্য, আপনার প্রাণ তৎপরতার জন্য অনেক কিছু করছে, কিন্তু এগুলো আপনি যত বেশি করেন না কেন, আপনি যদি সমস্যার গোড়া না থামান, যেখান থেকে সংক্রমণ বাড়তে পারে এবং সংক্রমণ বাড়ার কারণে আপনার এত কিছু করতে হতে পারে, সেই জায়গায় যদি আপনি বন্ধ না করেন, তাহলে এটা এত বিশাল আকার ধারণ করবে, তখন আর আপনি সামাল দিতে পারবেন না। সুতরাং আমাদের আরো কিছুদিন এই লকডাউন বলি, কঠোরতা বলি, ঘরে থাকা বলি, সামাজিক দূরত্ব বলি, মানুষকে নিয়ন্ত্রণ করা বলি, আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে কঠোরতা আরোপ করা বলি, এটা চালাতে হবে। তাহলে পরে আমাদের হয়তো সংক্রমণটা বাড়বে না। যা হয়ে গেছে সেগুলো পরীক্ষার মাধ্যমে। অনেক ধন্যবাদ নাজমুল আশরাফ। আমাদের হাতে সময় একেবারে নেই, আমরা একটু অন্যদের সুযোগ দিতে চাই। যেটি বলছিলেন যে সাধারণ ছুটি তো সরকার ঘোষণা করেছে, মানুষ আসলে মানছে না, সেই জায়গাটা আরো বেশি কঠোরতা দরকার, নিয়ন্ত্রণের জায়গাটাই। আমরা আবার চট্টগ্রামে যেতে চাই, ডাক্তার হাসান শাহরিয়ার কবির, মানে কি করার এখন আসলে, কি ধরনের পরামর্শ থাকবে ডাক্তার হিসেবে আপনার? এখন মোটামুটি ভাবে যেটি করতে হবে সেটি হচ্ছে ওই যেমনটি আমাদের নাজমুল আশরাফ ভাই বললেন, আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে।
অপেক্ষা করতে হবে। সক্ষমতা আমাদের সরকার বাড়াচ্ছেন, চিকিৎসার সক্ষমতার পাশাপাশি জনগণের সচেতনতা এবং বাধ্যতামূলক সচেতনতা, এটির প্রতিশব্দ আমি পাচ্ছি না, যে ক্ষেত্র বিশেষে বোঝাতে হবে বাই মিনস যে আপনাদেরকে এখনই সবকিছু ছেড়ে দিয়ে বাইরে চলে আসার সময় নয়। প্রিম্যাচিওরলি যেটা চলে এসেছি সেটাকে আবার একটু পিছন দিকে যেতে হবে। এবং এটি আরেকটি বড় বিষয় হচ্ছে এলাকা ভিত্তিক লকডাউন যেটি আছে, আমি সবসময় বলি একেবারেই সেটিকে রাখতে হবে। তাদের কেনাকাটাগুলো সেই এলাকার মধ্যে অন্তত থাকুক। অনেক ধন্যবাদ ডাক্তার হাসান সাহেব। আমরা একেবারে শেষ পর্যায়ে অনেক ধন্যবাদ। আমরা একটু আবারও যেতে চাই কানাডায় আমাদের ডাক্তার মোহাম্মদ জামিলুর রহিম। একটা তথ্য একটু আপনার কাছ থেকে জানতে চাই, সেটি হচ্ছে যে মানে যে মৃত্যুর যে হার, মানে আপনার করোনা শনাক্তের মৃত্যুর হার বাংলাদেশে 1.48%, ভারতে 3.2%, পাকিস্তানে 2.14, আমেরিকায় 5.92, যুক্তরাজ্যে 14.36। মানে এই যেগুলো নাম বললাম, আমরা বাংলাদেশের সবচেয়ে কম মৃত্যুর হার যারা শনাক্ত হয়েছেন। বাংলাদেশ হিসেবে কোন রকম আশাবাদ দেখেন কিনা এসব পরিসংখ্যানে? আমি একটা জিনিস আসলে আমার মনে হয় যারা আছেন আজকে আমার সাথে তারা সবাই একমত হবেন, বাংলাদেশে যেটা হচ্ছে আসলে ইউ আর নট গেটিং দ্য ফ্যাকচুয়াল ফিগার। ইনফ্যাক্ট আপনি তো আসল নাম্বার পাচ্ছেন না। আজকেই শুনলাম যে ডাক্তার মোস্তাক আহমেদ বললেন যে 40 গুণ বেশি আসলে আমাদের পেশেন্ট আছে যেটা ডিক্লেয়ার করা হচ্ছে। তো আপনি যেখানে করোনাতে মারা যাওয়ার, করোনার উপসর্গ নিয়ে 4 গুণ বেশি লোক মারা গেছে অ্যাজ পার দ্য গভর্নমেন্ট সার্কুলেশন। আমার কথা হচ্ছে যে এগুলো সমন্বয় করতে হবে। আর আরেকটা জিনিস যেটা আমাদের আলোচকরা বললেন, এটা খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশে আশা বানিয়ে আমি তখনই আসলে আসার একটা পথ ছিল আমাদের, যে বাংলাদেশকে যেইভাবে আসলে 1.5 মাস 2 মাস আপনি যেইভাবেই লকডাউন করেছেন, হাফ লকডাউন ওর হোয়াট এভার, ইট ওয়াজ এফেক্টিভ। এটা বাংলাদেশের মতো দেশে খুব ভালোভাবেই হচ্ছিল আসলে। কিন্তু অল অন এ সাডেন আমরা যে কাজটা করলাম সেটা আসলে আমরা যতটুকু অর্জন ছিল ততটুকু আমরা আসলে বিসর্জন দিচ্ছি এট দ্য রাইট মোমেন্ট। এখন আমাদের আমরা আশা করি এই জায়গায় নিশ্চয়ই সরকার বিবেচনা করবে এবং সঠিক সিদ্ধান্ত নেবে, সেরকম পদক্ষেপ সামনে নিশ্চয়ই আমরা আশা করতেই পারি। একেবারেই শেষ বাক্য জানতে চাই সৌদি আরব থেকে আলামিন, আমরা শেষ করব। জি ধন্যবাদ আপনাকে। আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আগামী সপ্তাহ থেকে হয়তো বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা দেশে ফিরতে শুরু করবেন, বিশেষ করে সৌদি আরব থেকে 10,000-এর মতো শ্রমিক তারা ফিরবেন। তো এই করোনা পরিস্থিতিতে এই যারা প্রবাসী যারা দেশে ফিরবেন আসলে তাদেরকে কিভাবে ম্যানেজ করা হবে বা কি প্রক্রিয়া তাদেরকে ব্যবস্থা করা হবে, বা কোয়ারেন্টাইন দেওয়া হবে কিনা বা হোম কোয়ারেন্টাইন দেওয়া হবে কিনা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ অনেকেই যাবেন সুস্থ হয়ে বা অনেকে অসুস্থ হয়ে যাবেন, আবার অনেকে ফ্লাইটে থাকা অবস্থায় তারা সংক্রমিত হতে পারেন। তো এই বিষয়টিও কিন্তু সরকারকে খুব গুরুত্বের সাথে আমরা আশা করি যারা প্রবাসীরা দেশে ফিরবেন তাদের বিষয়ে নিশ্চয়ই সরকার আরো বেশি সচেতন থাকবে এবং সেরকম পদক্ষেপ কিন্তু আমরা আশা করছি, কারণ সামনের সময়টা বেশ খারাপ। অনেক ধন্যবাদ নাজবুল আশরাফ, অনেক ধন্যবাদ ডাক্তার হাসান শাহরিয়ার কবির, ডাক্তার মোহাম্মদ জামিলুর রহিম কানাডা থেকে আমাদের সঙ্গে ছিলেন, সৌদি আরব থেকে আমাদের সঙ্গে ছিলেন আলামিন। আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এই রাতে যুক্ত হয়ে নিউজরুম সংলাপে মূল্যবান মতামত দেওয়ার জন্য। দর্শক, যে বিষয়টি স্পষ্ট হচ্ছে যে সামনের সময় আসলে করোনার সঙ্গে আপনাকে বসবাস করতে হবে এবং খুব সহসাই ওষুধ, প্রতিষেধক, টিকা কিছুই আসলে আসছে না। সেই কারণে নিজের সতর্ক থাকার খুব বেশি বিকল্প নেই এবং বাংলাদেশের সামনে হয়তো খুব বেশি ঝুঁকিপূর্ণ সময়। সেই জায়গায় সরকার, যারা নিয়ন্ত্রণের দায়িত্বে এবং সাধারণ মানুষ বিশেষ করে সচেতন থাকার আসলে কোনো রকম বিকল্প নেই। এই ছিল মোটামুটি আজকে নিউজরুম সংলাপ। নিশ্চয়ই দেখাবো অন্য কোনো সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নিউজ 24 সঙ্গে।